গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা কোষ পর্দা পড়ব। মানে কোষীয় আবরণের কোষ প্রাচীরের ভেতরে যে পাতলা প্রোটোপ্লাজমীয় যে আবরণ থাকে বা সাইটোপ্লাজমীয় আবরণ, একে প্লাজমা পর্দা বা কোষ পর্দা বলা হয়। তাহলে কি, কোষ প্রাচীরের ভেতরের দিকে যে সাইটোপ্লাজমীয় বহিঃস্তর থেকে উৎপন্ন সাইটোপ্লাজমকে ঘিরে পাতলা সজীব স্থিতিস্থাপক পর্দা, যেটা প্রধানত লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, সেই পর্দাকে বলা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। আর এই পর্দাটা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। আর কোষ প্রাচীর পড়েছিলাম ভেদ্য, আর কোষ পর্দা হচ্ছে প্রভেদক ভেদ্য। একে বলা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বা প্লাজমা লেমা। ঠিক আছে, তো এই গেল আমাদের কোষ পর্দা কাকে বলে। তাহলে আবারও বলছি, সাইটোপ্লাজমীয় বহিঃস্তর থেকে উৎপন্ন সাইটোপ্লাজমকে ঘিরে যে পাতলা সজীব স্থিতিস্থাপক প্রধানত প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত যে প্রভেদকভেদ্য পর্দা থাকে, তাকে বলা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। তো এই কোষ পর্দা বা প্লাজমা পর্দা এর হচ্ছে অবস্থান কোথায়? তো যেহেতু এটা হচ্ছে তোমার কোষ পর্দা, এটা হচ্ছে উদ্ভিদ প্রাণী সকলের ক্ষেত্রে থাকবে। এক কথায় সকল সজীব কোষে কিন্তু এই কোষ পর্দা অবস্থান করে। ঠিক আছে, তাহলে কোষ পর্দা সকল সজীব কোষেই কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজমের বাইরে এটা অবস্থান করে, সাইটোপ্লাজমের বাইরে যে বিভিন্ন কোষীয় অঙ্গনকে ঘিরে অবস্থান করছে কোষ পর্দা। আর এর উৎপত্তি হচ্ছে সাইটোপ্লাজমের বহিঃস্তর থেকে, কিন্তু এ উৎপত্তি হয়। ঠিক আছে, সাইটোপ্লাজমের বহিঃস্তর থেকে উৎপত্তি হয়, পরিবর্তিত হয়, সাইটোপ্লাজমের বহিঃস্তরটা পরিবর্তিত হয়ে কোষ পর্দায় পরিণত হয়। আর কোষ পর্দার রাসায়নিক উপাদান, কোষ পর্দা মেনলি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত হলেও এতে কার্বোহাইড্রেট থাকে খুব কম পরিমাণে। এতে লিপিডের পরিমাণ থাকে 20 থেকে 80%, আর প্রোটিন থাকে 20 থেকে 70%, মানে এটা সম থাকতে পারে। আর হচ্ছে কার্বোহাইড্রেট থাকে খুবই কম পরিমাণে। ঠিক আছে, তো এই হচ্ছে উপাদান। তো এর মধ্যে যে লিপিডটা থাকে, সেই লিপিডটা কেমন? লিপিডটা হচ্ছে ফসফোলিপিড ইত্যাদি কিন্তু এর মধ্যে থাকে। আর এর মধ্যে বিভিন্ন উৎসেচকও থাকতে পারে, থাকে এক কথায় কোষ প্রাচীর। তাহলে কোষ পর্দার মধ্যে মেন উপাদান থাকে প্রোটিন আর লিপিড, এছাড়াও কার্বোহাইড্রেটও থাকে। আর এর মধ্যে কী প্রকারের প্রোটিন থাকে? এর মধ্যে এই লিপিড থাকে, সেটা হচ্ছে এর মধ্যে যে লিপিড থাকে সেটা হচ্ছে ফসফোলিপিড। এছাড়াও স্ফিঙ্গোলিপিড, গ্লাইকোলিপিড, স্টেরল, অলিগোস্যাকারাইড ইত্যাদিও থাকতে পারে, থাকে। আর হচ্ছে বিভিন্ন উৎসেচক থাকে কোষ পর্দার মধ্যে। কী থাকে? কোষ পর্দা বা প্লাজমা পর্দার মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে। সেই উৎসেচকগুলো কী কী? উৎসেচকগুলো হচ্ছে এটিপিএজ উৎসেচক, তারপর ফসফেটেজ, নিউক্লিয়েজ ইত্যাদি কিন্তু উৎসেচক এর মধ্যে থাকে। ঠিক আছে, এবার দেখো কোষ পর্দার পরাণু গঠন। তাহলে গঠন যদি আমরা পড়তে যাই কোষ পর্দা, তাহলে এর মধ্যে কী কী আমি মেন উপাদান পড়লাম, যে লিপিড থাকবে, প্রোটিন থাকবে, আর কার্বোহাইড্রেট থাকবে। ঠিক আছে, তাহলে লিপিড, প্লাজমা পর্দা বা কোষ পর্দা অধিকাংশই হচ্ছে ফসফোলিপিড। তাহলে এই ফসফোলিপিড এরা হচ্ছে, এর প্রতিটি স্তর থাকে জলাকোষী আর পোলার, বা এর যে স্তর, প্রতিটি স্তরে জলাকোষী পোলার প্রান্ত থাকে বা মস্তক থাকে, আর জল বিকোষী থাকে, পুচ্ছ থাকে। ঠিক আছে, এর যে লিপিড অংশ তার তাহলে দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে জলাকোষী মস্তক, মানে জলকে আকর্ষণ করবে, আর জল বিকোষী নন পোলার প্রান্ত, যার নাম হচ্ছে পুচ্ছ। এই গেল। আর এই যে ফসফোলিপিড ছাড়াও প্লাজমা পর্দায় স্ফিঙ্গোলিপিড, গ্লাইকোলিপিড, স্টেরল ইত্যাদি তো আমরা দেখলাম। এছাড়াও এর প্রোটিন, এর হচ্ছে পরাণু গঠনের মধ্যে প্রোটিন থাকে। কি প্লাজমা পর্দায় এর প্রধানত দু প্রকারের প্রোটিন থাকে, বহি প্রোটিন আর অন্ত প্রোটিন। ঠিক আছে, তো এইগুলো আমাদেরকে পড়ে নিতে হবে, যে বহি প্রোটিন, অন্ত প্রোটিন, এগুলো আমরা জেনে থাকবো জাস্ট। এবার দেখো কার্বোহাইড্রেট। প্লাজমা পর্দায় কার্বোহাইড্রেট থাকে গ্লাইকোপ্রোটিন রূপে বা ফসফোলিপিড রূপে পোলার প্রান্তের সঙ্গে
গ্লাইকোলিপিড রূপে অবস্থান করে। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন রূপে আর গ্লাইকোলিপিড রূপে কিন্তু কার্বোহাইড্রেটগুলো অবস্থান করছে এক কথায়। তাহলে কোষ পর্দায় কী রূপে কার্বোহাইড্রেটগুলো অবস্থান করছে? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড রূপে। এবার আমাদেরকে পড়তে হবে মেন যেগুলো আমরা পড়ব, আমাদেরকে এখানে কোষ পর্দার বিভিন্ন মডেল, তার মধ্যে আমাদের যে মডেলটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তরল মোজাইক মডেল। এটা খুবই ইম্পর্টেন্ট, এই মডেলটা আমাদেরকে পড়ে রাখতে হবে, বাকিগুলো একটু আমরা জাস্ট জেনে রাখবো। ঠিক আছে, তো কোষ পর্দার ফার্স্ট হচ্ছে আমি কিন্তু পড়ব যে এর তরল মোজাইক মডেলটা আমরা আগে পড়ে নিই। ঠিক আছে, তো কোষ পর্দার তরল মোজাইক মডেল, এই মডেলের এই যে নকশা বা তরল মোজাইক নকশা, এই কোষ পর্দার এই নকশার প্রবর্তিত করেন কে, বা এই নকশা সম্পর্কিত যে আমাদেরকে যে সম্পর্কে ধারণা দিয়েছেন কেন? বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। তো কোষ পর্দার গঠন সম্পর্কিত সিঙ্গার ও নিকলসনের যে প্রবর্তিত যে মডেল, সেটার নামই হচ্ছে তরল মোজাইক মডেল। ঠিক আছে, আর এটাই সব থেকে বেশি স্বীকৃত মডেল। তাহলে বিভিন্ন মডেল আছে কোষ পর্দার, আমরা জানি যে স্যান্ডউইচ মডেল আছে, তারপর হচ্ছে একক পর্দা মডেল আছে বা নকশা, আর আছে তরল মোজাইক নকশা। তাহলে তরল মোজাইক নকশাটা কি এটা আমরা জানবো, আর এটার প্রবর্তক কে বললাম? সিঙ্গার ও নিকলসন। তো তরল মোজাইক নকশার প্রবর্তক। আচ্ছা, এই মডেল অনুযায়ী আমরা জানি যে কোষ পর্দা তাহলে প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত মেনলি। তো এই মডেল অনুযায়ী প্লাজমা পর্দায় দ্বিস্তরীয় অর্ধ তরল লিপিড স্তরের মাঝে থাকে প্রোটিন। তো দুটো স্তরের লিপিড স্তর থাকবে। ঠিক আছে, তো দ্বিস্তরীয় লিপিড স্তরের মাঝে কারা থাকে? প্রোটিন থাকে। বিক্ষিপ্তভাবে প্রোটিন কণাগুলো ছড়ানো থাকে। এটা আংশিক বা সম্পূর্ণরূপে হিমশৈলী বা মোজাইক পাথরের মতো। তাহলে হিমশৈলী মানে কি? তোমার জলের মধ্যে যখন হিমশৈলী মানে তোমার বরফের মানে এক কথায় চাই যখন ভেসে বেড়ায়, ঠিক আছে, বা হচ্ছে মোজাইক পাথরের মধ্যে কুচি কুচি করে পাথর বসানো আছে তোমরা দেখবে, তাহলে সেই যে মোজাইক পাথরের মতো প্রথিত থাকে। তাহলে মোজাইক পাথরগুলো হচ্ছে বড় একটা চাকতির মধ্যে প্রথিত থাকে। তো তেমনিভাবে লিপিডের মধ্যে প্রোটিনের কণাগুলো এইভাবে প্রথিত থাকে এবং উভয় অণু স্থান পরিবর্তন করতে পারে। তাহলে এই যে এরা কিন্তু স্থান পরিবর্তন করতে পারে। তাহলে এটাই হচ্ছে এই যে দেখতে এইরকম তরল একটা মোজাইক পাথরের মতো, তাই আমরা একে বলছি তরল মোজাইক। যেহেতু তরল, মোজাইক পাথর তো তরল নয়, কিন্তু এটা হচ্ছে তরল, তাই এটাকে বলছি আমরা তরল মোজাইক মডেল। ঠিক আছে, আর দ্বিস্তরীয় লিপিড স্তর নিরবিচ্ছিন্ন এবং প্রধানত ফসফোলিপিড দিয়ে গঠিত। তাহলে এই যে লিপিড স্তর দুটো, সেটা হচ্ছে কেমন? নিরবিচ্ছিন্ন, মানে সবসময় নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করবে, আর হচ্ছে বিচ্ছিন্নভাবে এক কথায়। আর কী লিপিড দ্বারা গঠিত? ফসফোলিপিড দ্বারা গঠিত। আর ফসফোলিপিড অণুর জলাকোষী আধানযুক্ত পোলার প্রান্ত দুই মেরুর দিকে, জলবিকোষী আধানবিহীন নন পোলার প্রান্তের দিকে অবস্থান করতে থাকে। ঠিক আছে, আর দেখো এর যে অন্তঃপ্রোটিন অণুগুলি মোজাইক পাথরের মতো বা হিমশৈলীর মতো কী করবে? লিপিড স্তরের মধ্যে বা দুই প্রান্তের বহি প্রোটিন অণুর সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, প্লাজমা পর্দাস্থিত কিছু অন্তঃপ্রোটিন পর্দার ওপর থেকে নিচে পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে প্লাজমা পর্দার মধ্যে কিছু অন্তঃপ্রোটিন কী হবে? পর্দার মধ্যে থেকে, ছবিটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ছবিটা ইম্পর্টেন্ট। তাহলে প্লাজমা পর্দাস্থিত কিছু অন্তঃপ্রোটিন কোন দিকে থাকবে? পর্দার ওপর থেকে নিচে কিন্তু বিস্তৃতভাবে অবস্থান করবে। আর এদেরকে আমরা বলবো যে টানেল প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিন। তাহলে ইন্ট্রিনসিক প্রোটিনটা কি? যখন প্লাজমা পর্দাস্থিত কিছু অন্তঃপ্রোটিন পর্দার ওপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত থাকে, এদেরই আমরা বলছি ইন্ট্রিনসিক প্রোটিন। ঠিক আছে, তাহলে টানেল প্রোটিন কোষ পর্দার মধ্যে দিয়ে জল এবং জলে দ্রবীভূত পদার্থ ও বিভিন্ন আয়নের পরিবহনের পথ তৈরি করে। তাহলে এই টানেল প্রোটিনের কাজ কি? জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন পদার্থ, এরা হচ্ছে আয়নের পরিবহনের পথ তৈরি করে। ঠিক আছে,
আর এবার এর গেল এবার হচ্ছে অন্তঃপ্রোটিন। দেখো এর যে অন্তঃপ্রোটিন ফসফোলিপিডের জলাকোষী ও জলবিকোষী প্রান্তের সাথে সংযোগ রাখে বা সংযোগ রক্ষা করে। তাহলে এর অন্তঃপ্রোটিন কার সঙ্গে? জলাকোষী ও জলবিকোষী বা বিমুখী প্রান্তের সঙ্গে কিন্তু সংযোগ রক্ষা করে। আর এর বহিঃপ্রোটিন কী করবে? বা প্রান্তীয় প্রোটিন, এরা হচ্ছে কোষ পর্দার দুই প্রান্তে অন্তঃপ্রোটিন অংশ আর লিপিডের পোলার প্রান্তের সঙ্গে আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে অন্তঃপ্রোটিন আর বহিঃপ্রোটিন কীভাবে অবস্থান করে সেটা আমরা জানলাম। দেখো প্রাণী কোষের কোষ পর্দায় প্রধানত কী থাকে? গ্লাইকোলিপিড ও কোলেস্টেরল দেখা যায়। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে গ্লাইকোলিপিড ও কোলেস্টেরল দেখা যায়। ঠিক আছে, আমাদের গেল যে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে দাগিয়ে দিয়েছি, সেই পয়েন্টগুলো মেনলি পড়বে। তাহলে কোষ পর্দার তরল মোজাইক মডেলটা আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার আমরা আগেরটা একটু জেনে নেব। আগে দুটো মডেল আছে কি কি? একটা হচ্ছে স্তরীয় নকশা বা স্যান্ডউইচ। দেখো স্যান্ডউইচটা কেমন হয়? স্তরে স্তরে হয়, তো তেমনিভাবে এর যে স্তরীয় নকশা, একে আমরা কি বলছি? যে ড্যানিয়েলি ড্যাবসন, মানে ড্যাবসন ড্যানিয়েলি নামক দুজন বিজ্ঞানী এই যে স্যান্ডউইচ নকশার নাম কিন্তু প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, তো স্যান্ডউইচ নকশা অনুসারে প্লাজমা পর্দার দ্বিস্তরীয় ফসফোলিপিড, তাহলে দুটো ফসফোলিপিড স্তর থাকে এবং তার মাঝে থাকে প্রোটিন। তাহলে এই যে ফসফোলিপিড স্তর, এই যে দ্বিস্তরীয় ফসফোলিপিডটিকে স্যান্ডউইচের মতো দেখতে বলে একে স্যান্ডউইচ মডেল নামে অভিহিত করেছিলেন। এটাই মনে রাখবে। ঠিক আছে, আর স্যান্ডউইচ মডেলের প্রবর্তন করেছিলেন কোন বিজ্ঞানী? ড্যাবসন ও ড্যানিয়েলি, এই দুজন বিজ্ঞানী। এবার দেখো রবার্টসনের একক পর্দা মডেল বা নকশা। তো রবার্টসন কি? তিনি হচ্ছে বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, ইলেকট্রন অণুবীক্ষণের সাহায্যে পর্যবেক্ষণ করেন যে একক পর্দা বা ইউনিট মেমব্রেনের ধারণা কিন্তু তিনি দিয়েছিলেন। তো এই যে একক পর্দা বা ইউনিট মেমব্রেন, এই ধারণার প্রবর্তন করেছিলেন কি? রবার্টসন। তো এর মত অনুসারে কি বলেছিলেন তিনি? প্লাজমা পর্দা বা প্লাজমা লেবা বিভিন্ন কোষীয় অঙ্গাণুর চারিদিকে অবস্থিত সরল কোষীয় পর্দা একই প্রকারের লিপিড, প্রোটিন ও প্রোটিন, এক কথায় পিএলপি যেটা আমরা বলি, হ্যাঁ, ত্রিস্তরীয় পর্দা পিএলপি। এই যে প্রতিটি একক পর্দা 75 অ্যাংস্ট্রম পুরু এবং বাইরের প্রতিটি প্রোটিন স্তর কত? 20 অ্যাংস্ট্রম পুরু, হ্যাঁ। আর লিপিড স্তরগুলো কেমন হয়? লিপিড স্তরগুলো এরা হচ্ছে 35 অ্যাংস্ট্রম পুরু। তো দ্বিস্তরীয় যে লিপিডের আধানযুক্ত জলাকর্ষী পোলার প্রান্ত, তাহলে পোলার প্রান্তটা হচ্ছে জলাকর্ষী মানে মস্তক। ঠিক আছে, এরা হচ্ছে প্রোটিন স্তরের দিকে এবং আধানবিহীন জলবিকোষী নন পোলার প্রান্ত এরা কেন্দ্রের দিকে অবস্থান করে। এটাই বলেছেন বিজ্ঞানী রবার্টসন। এটাই হচ্ছে তার একক পর্দা মডেল বা একক পর্দার নকশা। তো আমরা এখানে মেনলি জেনে রাখবো, এই দুটো জেনে রাখছি, আর পড়বো আমরা তরল মোজাইক মডেলটা। ঠিক আছে, তো এরপর দেখো তরল মোজাইক মডেল আমরা আগে জেনে নিলাম। তারপর দেখো কোষ পর্দার পরিবর্তিত বিভিন্ন গঠন আছে। কোষ পর্দার পরিবর্তিত কি কি গঠন আছে? এর ভাঁজ আছে, এর হচ্ছে কি কি আছে গঠনের মধ্যে, কি কি কোষ পর্দা গঠন পরিবর্তিত হয়, কি হয়? ভাঁজ সৃষ্টি হয়, তারপরে সংযোগী গঠন হয়, তারপরে বহিঃকোষীয় আবরণী ইত্যাদি কিন্তু গঠিত হয়। তো এর ভাঁজ কি কি ভাঁজ হয়? মাইক্রোভিলি, ঠিক আছে, আঙুলের মতো প্রবর্ধকযুক্ত এক ধরনের ভাঁজ দেখা যায়, এর নাম হচ্ছে মাইক্রোভিলি। তারপর অন্তঃভাঁজ, বৃক্কের যে কোষ পর্দায় অসংখ্য নলের মতো ভাঁজ দেখা যায়, এরা হচ্ছে অন্তঃভাঁজ। তারপর নালী, কিছু কিছু কোষে প্লাজমা পর্দা সাইটোপ্লাজমের দিকে প্রবর্তিত হয়ে নালীর মতো গঠন সৃষ্টি করে, এটা হচ্ছে নালী। তারপর মেসোজোমটা আবার কেমন হয়? প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার কোষের ক্ষেত্রে প্লাজমা পর্দার ফাঁসের মতো যে অন্তর্বৃদ্ধি হয় সেটা হচ্ছে প্রতিলিপি গঠন করে এবং কোষ বিভাজনে এরা কোষীয় শ্বসনে সাহায্য করে, এটা হচ্ছে মেসোজোম। তারপর হচ্ছে লোমোজোম। এগুলো জাস্ট আমরা একবার করে পড়ে রাখবো। ঠিক আছে, এবার সংগঠীয় যে
সংযোগীয় গঠন, ঠিক আছে, সংযোগীয় গঠন। কি কি সংযোগীয় গঠন মধ্যে এদের মধ্যে লক্ষ্য করা যায়? একটা কোষের সঙ্গে আরেকটা কোষে যে সংযোগ রক্ষার জন্য কি কি গঠন দেখা যায়? টাইট জংশন, তারপর গ্যাপ জংশন, তারপর মেসোজোম, তারপর হচ্ছে তোমার আর কি কি আছে, হেমিডেজমোজোম ইত্যাদি। তাহলে এছাড়াও আছে তোমার ইন্টারডিজিটেশন, তারপর টার্মিনাল বার, তারপর ইন্টারসেলুলার ব্রিজ ইত্যাদি কিন্তু দেখা যায়। তো এইগুলো আমরা জাস্ট একটু একটু করে পড়ে রাখবো যে এই জিনিসটা কী, মানে কেমন হয়, মানে কাকে বলে টাইট জংশন। টাইট জংশনটা কি? দুটি সন্নিহিত কোষের প্লাজমা পর্দার বাইরে, তাহলে দুটি পাশাপাশি অবস্থিত কোষ তার প্লাজমা পর্দার বাইরে যে তলগুলি থাকবে এবং পরস্পর সংযুক্ত থাকে তাকে বলা হচ্ছে টাইট জংশন। আর গ্যাপ জংশনটা কি? দুটি পাশাপাশি অবস্থিত সংলগ্ন দুটি কোষের কোষ পর্দার যে প্রোটিন চ্যানেলের মাধ্যমে পরস্পর সঙ্গে সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে গ্যাপ জংশন। তারপর হচ্ছে ডেসমোজোম। ডেসমোজোমটা কি? ডেসমোজোমটা হচ্ছে দুটি পাশাপাশি প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের যে কোষ পর্দার সংযোগস্থলে কোষান্তর বস্তু জমা হয়ে চাকতির মতো অবস্থান করে, সেটাকে বলছে ম্যাকুলা অ্যাডহেশন বা ডেসমোজোম বলা হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে আর একটা ইম্পর্টেন্ট আছে যেটা হচ্ছে টার্মিনাল বার। ডেসমোজোমের যে বিশেষ ধরনের গঠনযুক্ত স্থানগুলি কি করবে? দুটো টোনো ফিলামেন্টের সাথে সংযুক্ত রক্ষা করে তাকে বলা হচ্ছে টার্মিনাল বার। আর ইন্টারসেলুলার ব্রিজ, এটা একটু ইম্পর্টেন্ট। তো ইন্টারসেলুলার ব্রিজটা কি? দুটি পাশাপাশি অবস্থিত কোষের যে কোষ পর্দা থেকে প্রবর্ধক বেরিয়ে পরস্পরের কাছাকাছি আনার জন্য একটা অংশ বেরিয়ে যাবে, তার নাম প্রবর্ধক। সেই প্রবর্ধকটা বেরিয়ে দুটো কোষকে পাশাপাশি আনার জন্য একটা ব্রিজ তৈরি করে, এর নাম হচ্ছে ইন্টারসেলুলার ব্রিজ। তো এগুলো আমরা জাস্ট পড়ে রাখবো। এবার দেখো কোষ পর্দার মাধ্যমে কোষ পর্দার মাধ্যমে কি কি পরিবহন হয়? নিষ্ক্রিয় পরিবহন হয় আর সক্রিয় পরিবহন হয়। তো নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে হয় ব্যাপন, অভিস্রবণ। আমরা জাস্ট এগুলো জেনে রাখবো। কোষ পর্দার নিষ্ক্রিয় পরিবহন কি? ব্যাপন, অভিস্রবণ, তারপরে হচ্ছে পরিস্রবণ ইত্যাদি। আর কোষ পর্দার সক্রিয় পরিবহনের মধ্যে হয় একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, মানে এটা হচ্ছে বাইরেকার বস্তু কোষের মধ্যে প্রবেশ করবে। আর হচ্ছে এক্সোসাইটোসিস মানে কোষ থেকে বাইরে বেরিয়ে যাবে, কোষের মধ্যেকার বস্তু বাইরে বেরিয়ে যাবে। তাহলে সক্রিয় পরিবহনের মধ্যে এগুলো পড়ছে এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস। আর নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে ব্যাপন, অভিস্রবণ, পরাপরিস্রবণ ইত্যাদি। তো এন্ডোসাইটোসিসের মধ্যে দুটো ভাগ আছে। এন্ডোসাইটোসিস কি? যে পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে বহিরাগত তারপরে খাদ্য কণা, তারপর জীবাণু, তরল বস্তু কোষের অভ্যন্তরে মানে প্রবেশ করে, ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে পিনোসাইটোসিস আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো পিনোসাইটোসিসটা আর কি? এক্ষেত্রে হচ্ছে কোষ পর্দার মাধ্যমে তরল পদার্থ প্রবেশের পদ্ধতি হচ্ছে পিনোসাইটোসিস। আর এই পদ্ধতিতে গৃহীত যে সৃষ্ট গহ্বরের নাম হচ্ছে পিনোজোম। এই পদ্ধতিতে সৃষ্ট যে গহ্বর, পিনোসাইটোসিসের মাধ্যমে সৃষ্ট যে গহ্বর সৃষ্টি হয় তার নাম হচ্ছে পিনোজোম, ঠিক আছে। তাহলে এখানে কি ধরনের পদার্থ প্রবেশ করছে? তরল পদার্থ পিনোসাইটোসিস পদ্ধতিতে। আর ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কী হয়? কোষ পর্দার সাহায্যে যে গহ্বর সৃষ্টির মাধ্যমে কোষের ভেতরে কঠিন বস্তু প্রবেশ করলো, এই যে কঠিন বস্তু প্রবেশ করার পদ্ধতিটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর এর ফলে যে সৃষ্ট গহ্বর হচ্ছে এর নাম কি? ফ্যাগোজোম, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস গেল। আর এক্সোসাইটোসিসটা কি? এক্সোসাইটোসিসটা হচ্ছে এটা যে প্রক্রিয়ায় কোনো কোষের ভেতর থেকে এক কথায় কোষের ভেতর থেকে বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, হরমোন, তারপরে যে থকথকে মিউকাস, ক্ষরিত বস্তু ইত্যাদি যখন কোষের বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে এক্সো মানে আমরা জানবো বাইরে, এক্সোসাইটোসিস, ঠিক আছে। এবার দেখো কোষ পর্দার কাজ আছে।
কোষ পর্দা কী কী কাজ করে, এ হচ্ছে কোষের আকৃতি দান করবে, যান্ত্রিক দৃঢ়তা, এগুলো আমরা কোষ প্রাচীরের কাজের মধ্যে পড়েছি। রক্ষণ করবে, কোষের ভেতরের অংশকে বাইরেকার বিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করবে। ঠিক আছে, তারপরে পদার্থের আদান প্রদান, ব্যাপন অভিস্রবণ ইত্যাদির মাধ্যমে বা ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস যে প্রক্রিয়াগুলো, এর মাধ্যমে কিন্তু আদান প্রদান হবে। তারপর হচ্ছে অঙ্গাণুর গঠন। কোষ পর্দা কিন্তু বিভিন্ন কোষীয় অঙ্গাণু গঠনে সাহায্য করে। কোষীয় অঙ্গাণু আমরা পরবর্তী ধাপে পড়ব। তাহলে এই গেল কোষ পর্দার কাজ। আর কি কী কাজ আছে? ক্ষরণ। ঠিক আছে, বিভিন্ন পদার্থের ক্ষরণে এবং উত্তেজনা পরিবহনে কিন্তু সাহায্য করে কোষ পর্দা। আর শোষণ, এই যে মাইক্রোভিলিগুলো পড়লাম, মাইক্রোভিলি গঠনের মাধ্যমে এর কিন্তু শোষণে সাহায্য করে। মাইক্রোভিলিগুলো বিভিন্ন পদার্থ শোষণ করতে পারে, মানে এর যে ভাঁজের মধ্যে মাইক্রোভিলিগুলো পড়লাম সেই মাইক্রোভিলি। এছাড়াও এর বিভিন্ন বিশেষ ক্ষমতা আছে। ঠিক আছে, কী কী ক্ষমতা? এ জীবাণুকে পৃথকভাবে চিনতে পারে, জীবাণুকে ধ্বংস করতে পারে। এই এবার দেখো কোষ পর্দা আর কোষ প্রাচীরের মধ্যে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, এই পার্থক্যগুলো আমরা একটু পড়ে নেব। তো কী কী কোষ পর্দা কোষ প্রাচীরের পার্থক্য আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, তো এই জন্য আমি এখানে আলোচনা করছি না, তোমরা জাস্ট পড়ে নেবে। তো আজকের মতো এখানে আমি ক্লাসটা শেষ করলাম।